রঘুনাথপুর গ্রামের বাইরের এক চায়ের দোকানে গালে হাত রেখে বসে আছেন প্রমোদ মশাই। গতকাল রাত থেকেই প্রমোদবাবুর মন মেজাজ কোনোটাই ভালো নেই। একটা চাপা ভয় ওনাকে সারাক্ষণ যেন তাড়িয়ে চলেছে। কালকের সেই ভয়ানক রাতটা যে কিভাবে কেটেছে তা উনি ছাড়া আর কেউ জানে না। বিভাসবাবু যে রাতে বাড়ি ফিরেছিলেন সেটা উনি দরজা খোলার শব্দ শুনেই বুঝতে পেরেছিলেন। লোকটার ব্যবহার প্রথম থেকেই প্রমোদবাবুর সন্দেহজনক লেগেছিল। ওনার কথাবার্তা, আচার আচরণ মোটেও স্বাভাবিক নয়। লোকটা আসলে ঠিক কি চায়, কেনই বা চায়, তা এখনো অব্দি বুঝে উঠতে পারেননি প্রমোদবাবু। তবে এই উত্তরগুলো কে দিতে পারবে তা প্রমোদবাবু ভালো করে জানেন। রঘুনাথপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই ভবতোষ আচার্যবাবু। তবে তার আগে বাষ্পর বলা কথাগুলো কতটা যে সত্যি সেটা জেনে নেওয়া দরকার। এটা ভেবে প্রমোদবাবু চায়ের দোকানে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলে ওঠেন, কোথায় পাবো যে এই সাধু মশাইকে? ঠিক সেই সময় প্রমোদবাবুর পিছন থেকে খ্যারে খ্যারে শব্দে এক বৃদ্ধের গলা ভেসে আসে। বাবু, কাউকে খুঁজছেন বুঝি? প্রমোদবাবু প্রথমে তার গলা শুনে কিছু বুঝতে পারেননি। তবে খানিকক্ষণ পর উনি বুঝলেন সেই বৃদ্ধ ওনাকেই ইঙ্গিত করে বলছেন, বাবু, কাউকে খুঁজছেন বুঝি? প্রমোদবাবু এবার ঘাড় ঘুরিয়ে তাকালেন। তারপর হতাশার ছায়া মুখে ধারণ করে তিনি বলে উঠলেন, কি আর বলি দাদা, খুঁজছি তো আমি একজনকে বটেই। তবে তবে কোন দিকে যে যাব তা জানি না। রাস্তা বড়ই জটিল। জটিল হলে কিছু হয় না বাবু, ঈশ্বর চাইলে সব সম্ভব। আপনি একটু বাঁ দিকটা দিয়ে বাড়ির পথটা ধরুন দেখি। জীবনের অনেক চাওয়া পাওয়ার খোঁজ হয়তো পেয়ে যাবেন। প্রমোদবাবু আশ্চর্যের দৃষ্টিতে ওনার দিকে তাকালেন আর ভাবলেন, বাঁ দিকের পথ ধরে হঠাৎ লোকটা যেতে বলল কেন? লোকটার কথায় বেশি গুরুত্ব না দিয়ে চায়ের টাকা মিটিয়ে দোকান থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তাটা ধরে প্রমোদবাবু বাড়ির পথে হাঁটতে লাগলেন। তবে আজ যেন ওনার ওই বাড়ি ফেরার কোনো ইচ্ছেই নেই। ফিরে না জানি আবার কি দেখতে হয়। এমনটা ভাবতে ভাবতেই নিজের চিন্তায় মগ্ন প্রমোদবাবু হঠাৎই একজন পথ চলা ব্যক্তির সঙ্গে ধাক্কা খেলেন। নিজের খেয়ালে হাঁটতে থাকা প্রমোদবাবু বুঝে উঠতে পারেননি কখন সেই লোকটি হঠাৎ করে ওনার সামনে পড়ে গেছেন। প্রমোদবাবু অনুতাপের স্বরে ওনাকে বলেন, আহ আহা আহ দাদা, মাফ করবেন। আপনার লাগেনি তো? কিন্তু সেই লোকটা প্রমোদবাবুর কথার কোনো জবাব দিলেন না, শুধু অদ্ভুত এক নজরে ওনার দিকে তাকিয়ে রইলেন। প্রমোদবাবুর এই বিষয়টা বেশ আশ্চর্যকর লাগলো। তবে সেই লোকটি প্রমোদবাবুর দিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠলেন, আরে, আপনি রঘুনাথপুরের নতুন মাস্টার মশাই না? তা এই গ্রামের বাইরে এখানে বসে আছেন কেন? প্রমোদবাবু ওনার দিকে একটু ভুরু কুঁচকে তাকান, তারপর জবাব দেন, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না মশাই।
আমাকে আপনি চিনবেন না, তবে আপনাকে আমাদের গোটা গ্রাম চেনে। কিন্তু আপনি এখানে কি করছেন? আজ স্কুল যাননি বুঝি? লোকটার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন প্রমোদবাবু। তারপর মনে চিন্তা করতে থাকেন, এনাকে কি কথাটা জিজ্ঞেস করব? গ্রামের লোক যদি এক কথার 10 কথা বানিয়ে গ্রামে ছড়িয়ে বেড়ায়, কিন্তু এনাকে জিজ্ঞেস না করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়ও তো আমার কাছে নেই। যথা দ্বিতীয় কোনো কথা না ভেবে প্রমোদবাবু জিজ্ঞাসামূলক স্বরে ওনাকে বলেন, আর বলবেন না দাদা, ভারী মুশকিলে পড়েছি। একজনের খোঁজ করছি সকাল থেকে, তবে সকাল গড়িয়েই বিকাল হতে চলল, তার খোঁজ আমি পাইনি। আরে আরে আমায় বলুন, এই গ্রামের সাথে আরো 10টা গ্রামের মানুষদের আমি চিনি। বলুন, কে সেই লোক? আম, আসলে লোক বলাটা ভুল, এক সাধক। সাধক? আপনি মাস্টার হয়েছে কিনা সেই পাগল সাধককে খুঁজছেন? উনি মনে মনে এই ভয়টাই পেয়েছিলেন। একজন শিক্ষিত ব্যক্তি হয়ে সকাল থেকে নাকিনা একজন সাধুর খোঁজ করছিলেন এতক্ষণ। এই কথাটা জানলে সবারই একটু চোখে লাগে। তাও কোনো দ্বিতীয় উপায় খুঁজে না পেয়ে তিনি আবার জিজ্ঞেস করেন, আরে একটু দরকার ছিল ওনার সাথে। আপনি যদি জানেন তাহলে একটু বলুন, কোথায় গেলে ওনাকে পাবো? সেই লোকটি আর বেশি কথা না বাড়িয়ে প্রমোদবাবু দুই চোখের দিকে চেয়ে রইলেন। তারপর কিছু একটা বুঝতে পেরে উনি পুরো কথাটা খুলে বলতে শুরু করলেন। ঠিক পথেই এসেছেন, তবে সেই সাধককে পাওয়া খুব মুশকিল মাস্টার মশাই। ওনার নাম কমলনাথ তান্ত্রিক। গ্রামের মানুষে তাকে সাধক বলে ঠিকই, তবে সে সাধকের থেকে আরো অনেক বেশি কিছু। শুনেছিলাম ভৈরব তান্ত্রিকের শিষ্য উনি, তবে তার প্রমাণ আমাদের কাছে নেই। উনি যেখানে থাকেন খুব পুরনো একটা জায়গা, সাবধানে না গেলে জীবনের বিপদ হতে পারে। প্রমোদবাবু মন দিয়ে লোকটার সব কথা শুনলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওনাকে বললেন, এখন যা বিপদে আছি তার চেয়ে বড় বিপদ কিছু হয় না। আপনি ঠিকানাটা দিন, বাকিটা না হয় ভাগ্যের ওপরেই ছাড়া থাক। বেশ, এই যে ঘন জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলের মাঝে এক মন্দির আছে। সেই মন্দিরে এক অতি প্রাচীন মূর্তি অবস্থিত। এখানকার মানুষের সেই মাকে মা কালমোহিনী দেবী হিসাবে পুজতেন। মা অতি ক্ষমতাশীল। শুনেছিলাম সেই মায়ের গাত্রবর্ণ গভীর নীলাভ, যেন চাঁদহীন রাতের আকাশের মতো গভীর, অন্তহীন, অলৌকিক। দেহকান্তি এমন এক আভা ছড়ায় যা অন্ধকারকেও ভেদ করে। গাত্রে জল জলে নীলচে আলো, যেন বজ্রের ঝলক। গায়ের মানুষে সেই মাকে পূজা করতেন দেবী হিসাবে। তবে তিনি কোনো সাধারণ দেবী নন, তিনি স্বয়ং মা শ্মশান কালী। কালো শকুন বা সাপ যা তন্ত্র শক্তির গভীরতা প্রকাশ করে, তিনি সেই মা। তিনি ভক্তের জন্য অতি দয়ালু,
কিন্তু অশুভের জন্য মারাত্মক এক বিভীষিকা। এই দ্বৈতরূপী মা কালমোহিনী। এই মন্দির অবধি পৌঁছানোর কোনো উপায় বা সঠিক পথ যদি বলে দেন, ভীষণ উপকৃত হতাম। সেই মন্দিরের দেখা পাওয়া অত্যন্ত দুর্লভ মশাই। আপনাকে যে কথাগুলো বললাম সবটাই সাধারণ মানুষের কানে শোনা। কেউ চোখে দেখেনি তাকে, আর যারা দেখেছে তারা কেউই আর বেঁচে নেই। মা স্বয়ং নিজ বাসস্থানকে ঘন অরণ্যে লুকিয়ে রেখেছেন। খুব ভাগ্যবান ছাড়া ওনাকে কেউ দেখেনি। তবে শুনেছিলাম এক মনে মায়ের নাম নিয়ে এই অরণ্যে প্রবেশ করলে মা তাকে ফেরান না। প্রমোদবাবু এইবার মুখ তুলে লোকটার দুই চোখের দিকে তাকালেন। তবে উনি যা দেখলেন তা দেখে কিছু সেকেন্ডের জন্য উনি থমকে গেলেন। তার দুই চোখে যেন অন্তহীন এক রশ্মি জ্বলজ্বল করছে। প্রমোদবাবু এইবার দুই হাত জোড়ো করে ওনাকে জিজ্ঞেস করেন, আপনি আপনি কে? আপনার নামটা যদি একটু বলেন। সেই অজ্ঞাত লোকটি প্রমোদবাবুর দিকে এবার তাকিয়ে একটা বিচ্ছিরি হাসি দিলেন। তারপর বললেন, এবার আমার যাবার সময় হয়ে এসেছে, আমি চলি। তবে প্রমোদবাবুর কোনো কথার উত্তর তিনি দিলেন না। শুধু উনি চলে যাওয়ার সময় প্রমোদবাবু বুঝলেন তার অস্তিত্ব কোনো সাধারণ মানবিক অস্তিত্ব নয়। প্রমোদবাবু চুপচাপ হাত জোড়ো করে সেখানেই দাঁড়িয়ে রইলেন। মনে কিছুটা সাহস জোগাড় করে প্রমোদবাবু সেই অজ্ঞাত লোকটির বলে দেওয়া পথ অনুযায়ী ঘন অরণ্যের মাঝে প্রবেশ করেন। আশেপাশে ভীষণ অন্ধকার। দূর থেকে কয়েকটা জানোয়ারের শব্দ আসছে। আকাশে পূর্ণ চাঁদ থাকলেও বড় বড় গাছপালার জন্য চাঁদের আলো ভিতরে পড়ছে না। প্রমোদবাবু শান্ত মনে মা কালমোহিনী দেবীর নাম নিতে নিতে জঙ্গলের আরো গভীরে হেঁটে চললেন। গন্তব্য ওনার জানা নেই, তাও সেই লোকটার কথাগুলো যেন প্রমোদবাবুকে বারবার বিশ্বাস করতে বাধ্য করছে। খানিকক্ষণ এদিক সেদিক হেঁটে নেওয়ার পর প্রমোদবাবু বুঝলেন এখন বেশ রাত হয়েছে। তবে এখন কটা বাজে তা দেখার কোনো সুযোগ ওনার কাছে নেই। আগের রাতে অমন ভয়ঙ্কর কাণ্ডের মুখোমুখি হয়ে ফোনে চার্জ দিতে উনি ভুলে গেছেন। তবে উনি বুঝলেন অনেকটা সময় হলো এই ঘন অরণ্যের ভিতরে উনি প্রবেশ করেছেন, কিন্তু সেই মন্দির ওনার নজরে এখনো পড়েনি। প্রমোদবাবুর মস্তিষ্কে হঠাৎ একটা পুরনো কথা ভেসে উঠল, যা ওনার মা খুব বলতেন ওনাকে। মানুষের বিশ্বাস হলো কর্পূরের মতো, যতক্ষণ তোমার মনে বিশ্বাস আছে পরিবেশ সুগন্ধিত রাখে, তবে বিশ্বাস ফুরিয়ে গেলে তা নিমেষে উবে যায়। এইসব কথা মনে নিয়ে উনি আরো দুপা সামনের দিকে রাখতেই হঠাৎ প্রমোদবাবু একটা ভীষণ শক্ত কিছুতে ধাক্কা খেলেন। আর সেটাতে ধাক্কা খেতেই সেটা আসলে কি উনি ভালো করে দেখলেন। একটা শক্ত দেওয়াল
তবে এই ঘন জঙ্গলের মাঝে দেওয়াল এলো কিভাবে? ঠিক সেই সময় ওনার মনে কেউ যেন ওনাকে বলে ওঠে, এই হলো সেই মন্দিরের স্তম্ভ। উনি ছুটে সেই দেওয়ালের সামনে এসে দাঁড়ালেন। তারপর দুই চোখ সামনের দিকে ফেলে দেখলেন, এই তো সেই মন্দির। তবে ওনার দুই চোখ যেন বিশ্বাস করতে পারছে না। এটা কি আদৌ সত্যি? বাবু ভালো করে এবার লক্ষ্য করলেন, মন্দিরটি সত্যি ভীষণ পুরনো। মন্দিরের 6 স্তম্ভে লতা পাতা জড়িয়ে রয়েছে। তবে প্রমোদবাবু লক্ষ্য করলেন, এই মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে এক ধোঁয়াটে অগ্নিজ্যোতি এবং ভীষণ শীতল এক চন্দ্রালোকের শীতলতা অনুভব করলেন। মন্দিরের দেবতা বলতে এক নারী শক্তির মূর্তি। ওনার পোশাক রক্তাম্ভ বস্ত্র, যা এক দমকা বাতাসে উঠছে। এবার মনে সাহস জোগাড় করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে মন্দিরের উপরে উঠতে লাগলেন। তবে উনি বুঝলেন, ভীষণ এক হিমশীতল বাতাসে ওনার শরীরটা একবার কেঁপে উঠল। দাঁত কপাটি একেবারে যেন উড়ে যাওয়ার মতো অবস্থা। উনি যা হোক তা হোক করে মন্দিরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলেন। তবে মন্দিরের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে উনি আরো একটা অবাক করার দৃশ্য দেখে ভয়ে একেবারে শিউরে উঠলেন। মন্দিরের মাঝ বরাবর ধ্যানের ভঙ্গিতে বসে আছেন এক বৃদ্ধ সাধক। তার লাল অঙ্গবস্ত্র হাওয়ায় দুলছে। তবে প্রমোদবাবু লক্ষ্য করলেন, সেই বৃদ্ধ কোনো সাধারণ বয়স্ক মানুষের মতন না। ওনার সামনে যিনি বসে আছেন তার শরীর মস্ত বড় ভীমকায়। দূর থেকে দেখলে যে কেউ তাকে ভয় পেয়ে যাবে। প্রমোদবাবু এবার ধীরে ধীরে নিজের 2 হাত জোড়ো করে মন্দিরের সামনে এগিয়ে গেলেন। উনি ছোট থেকেই কখনো ভগবানে তেমন বিশ্বাস করেননি। তবে আজ উনি যা দেখছেন তা যেন এক স্বপ্নের মতো। মন্দিরের সামনে দাঁড়িয়ে সেখানে বিরাজিত সেই নারী শক্তি মাকে প্রণাম করলেন প্রমোদবাবু। তারপর দেখলেন মা কালমোহিনীর তেজময় রূপ। মায়ের মুখখানি যেন পূর্ণিমার চাঁদের মতো জ্যোতির্ময়। তবু সেই দীপ্তির মাঝে লুকিয়ে আছে অচিন্তনীয় গাম্ভীর্য। কপালে হালকা ভ্রুকুটি, যা অশুভের অন্তরে কম্পন জাগায়। 2 নয়ন রক্তাম্ভ ও অগ্নিময়, যেন তারা সরাসরি জীবনের গভীরতম গোপন ভয়গুলোকে টেনে বার করে আনে। কারো আত্মার অন্ধকারতম কোণও যেন তার দৃষ্টি থেকে রক্ষা পায় না। অধর রক্তিম, তাতে লুকিয়ে আছে এক মায়াবী হাসি, যা একই সঙ্গে মোহময় ও ভীতি জাগনীয়। 4 হাতে ধারণ করেছেন ভিন্ন ভিন্ন শক্তির প্রতীক। এক হাতে ঝলমলে খড়গ, যা অশুভ বিনাশের প্রতিশ্রুতি দেয়। অন্য হাতে প্রজ্বলিত অগ্নিশিখা, যা পাপ দগ্ধ করে ছাই করে দিতে সক্ষম। তৃতীয় হাত বরদা মুদ্রায় ভক্তের প্রতি আশীর্বাদ বর্ষণে নিমগ্ন।
চতুর্থ হাতে কপাল পাত্র, যেখানে জমা হয় পরাজিত অশুভের প্রায়শ্চিত্ত রূপ। তার উপস্থিতি যেন আকাশ বাতাসে বিস্তার করে এক অদৃশ্য কম্পন, যেখানে ভক্তি ও ভয় একই সাথে পাশাপাশি অবস্থান করে, আর যেখানে অশুভ শক্তি বিনাশের পথ খুঁজে না পেয়ে চিরতরে নতি স্বীকার করে। প্রমোদবাবু মাকে প্রণাম করে সেই সাধু বাবার দিকে ঘুরে তাকালেন। বাবা চোখ বন্ধ করে বসে আছেন, ওনার মুখে বীজ মন্ত্র। প্রমোদবাবু ওনার দিকে এগিয়ে দুই চোখ বন্ধ করে ওনার সামনে বসলেন। তবে কয়েক সেকেন্ড পর হঠাৎ করে সেই সাধক বলে উঠলেন, আমার সাধনা ভঙ্গ করতে এসেছিস কে? এত সাহস কার হলো? ওনার গলার স্বরে এমন গাম্ভীর্য শুনে বাবু এক জায়গায় বসে ভয়ে কাঁপতে শুরু করেন। ওনার মনে হলো এক্ষুনি যেন সেই সাধক উঠে দাঁড়িয়ে প্রমোদবাবুর কোনো ক্ষতি না করে ফেলে। তিনি আবার চোখ বন্ধ রেখে খ্যার খ্যারে গলায় বলে ওঠেন, ওরে পাষণ্ড, দূর হ, দূর হ এখান থেকে। অমঙ্গলের ছায়া নিয়ে এখানে বসে আছিস, যা দূর হ। সাধকের এমন ব্যবহারে প্রমোদবাবু থতমত খেয়ে যান। তিনি কম্পিত গলায় বলেন, বাবা, আমি আমি কি করেছি বাবা? আমার আমার কথাটুকু আপনি কেন শুনলেন না? না শুনেই আমায় আমায় চলে যেতে বলছেন। ভীষণ অসহায় হয়ে আমি যে আপনার কাছে এসেছি। এখন আপনি না সাহায্য করলে আমি যে শেষ হয়ে যাব। আমি যে শেষ হয়ে যাব বাবা। আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। তবে সেই সাধক প্রমোদবাবুর কথার তিরস্কার জানিয়ে ফির বলে ওঠেন, কি করিসনি সেটা বল। একজন মাস্টার হয়ে পাপ কাজ করতে তোর হাত বাঁধলো না? সাধকের এমন কথায় প্রমোদবাবু যেন আকাশ থেকে পড়লেন। তিনি বুঝে উঠতে পারছেন না ওনার দোষটা আসলে কোথায়। প্রমোদবাবু আবার বলে উঠলেন, আমি কিছু করিনি বাবা, কিছু করিনি আমি। কাল রাতে এক পিশাচিনী আমায় আক্রমণ করেছিল। আমি যে বাড়িতে রয়েছি সেই বাড়িতে কিছু একটা অদ্ভুত রয়েছে বাবা। আমায় বাঁচান, দয়া করে বাঁচান আমায় বাবা। অসহায় কণ্ঠেই বলে ওঠেন প্রমোদবাবু। তবে সেই সাধক ফের প্রমোদবাবুর কথা তিরস্কার জানিয়ে একটা বিচ্ছিরি হাসি দিলেন। সেই হাসি যেন আকাশ পাতাল ভঙ্গ করে তোলার মতো শক্তি রাখে। সাধক খানিক্ষণ হেসে নিয়ে ফের বলে ওঠেন, লোভ, কাম, ইচ্ছে, এই তিন মানব জীবন সর্বনাশ করতে যথেষ্ট। সেই দিন রাতে ওই পিশাচিনীর সাথে তুই যৌন মিলনে সামিল হয়েছিলিস। এটা কি পাপ নয়? তোর আত্মা এখন অশুদ্ধ হয়ে গেছে। তোকে রক্ষা করার সাধ্য আর কারণ নেই। ওনার অজান্তেই প্রমোদবাবুর গলা যেন ধরে আসে।
চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে আসতে চায় ওনার মনে পড়ে দূর গ্রামে আর পরিবারের কথা। উনি যদি না থাকেন তাহলে তাদের দেখার মতো আর কেউ যে নেই। চোখের জল মুছে নিয়ে প্রমোদবাবু বলে ওঠেন, বাবা, বাবা, আমি জানি যে আমি মূর্খামি করেছি, তা আমি মানছি। তবে বাবা, আমার পরিবার আছে, মা আছে, এক বাচ্চা আছে। আমি না থাকলে তারা যে ভেসে যাবে। দয়া করুন বাবা, দয়া করুন, একটা পথ দেখিয়ে দিন। আমায় বলুন, ওরা কারা? আমি ওদের কি এমন ক্ষতি করেছি যে ওরা আমার প্রাণ চায়? সাধক এইবার নিজে দুই চোখ তুলে তাকায়। প্রমোদবাবুর নজর ওনার চোখের দিকে পড়তেই এক মুহূর্তের জন্য উনি চমকে ওঠেন। উনি বোঝেন এ কোনো সাধারণ মানুষের চোখের দৃষ্টি নয়। হঠাৎ সেই সাধক বলে ওঠেন, তোর পরিবার আছে সেটা এখন মনে উঠেছে? এই পাপ কাজটা করার সময় একবার ভাবলি না কেন? আর ও বাড়িতেই বা উঠতে গেলি কেন? কোন দুঃখে? কে বলেছিল ও বাড়িতে যেতে? দুটো বইয়ের পাতা উল্টে নিলেই সে জ্ঞানী হয় না। খোঁজ খবর নিতে পারতিস ও বাড়ি অভিশপ্ত, যে কেউ বলে দিতে পারতো তোকে। ভুল হয়েছে, ভীষণ ভুল হয়েছে বাবা। তবে কেন? ওই বাড়ির কি এমন ইতিহাস? এর উত্তরে সাধক প্রমোদবাবুকে এক ভয়ানক ইতিহাস শোনাতে শুরু করে। এই ঘটনা আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন ওই বাড়িতে বাস করত এক বুড়ি। তার নাম ছিল মিনতি। গ্রামের ছেলেপুলেরা ওকে ভয় করে চলত, কারণ সেই বুড়িকে অত্যন্ত বিদঘুটে দেখতে ছিল। বুড়ির এক ছেলে ছিল, সে নিজ জীবনে বেশ কর্মঠ। শহরের এক মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসে এই গ্রামে। কিন্তু সেই সময় ঘটে যায় এক অঘটন। ছেলেটা বিয়ে করার পর এক রাতে কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে লরি চাপা পড়ে মারা যায়। বুড়ির সংসারে নেমে আসে রাহুল গ্রাস। বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই। দিকে দুটো ছোট ছোট নাতি আর বৌমার মুখে তো খাবার তুলে দিতে হবে, কিন্তু দুর্বল শরীরে কি বার কাজ করতে পারা যায়? অন্যদিকে তার বৌমা ছিল অপরূপ সুন্দরী। শাশুড়ি আর দুই কচি ছেলের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বুড়ির বৌমা শুরু করে দেহ ব্যবসা। গ্রামের হায়নাগুলো ওদের বাড়ি গিয়ে নিজেদের শারীরিক সুখ মিটিয়ে আসত। বুড়ির এতে তেমন কোনো আপত্তি ছিল না। বাঁচার তাগিদে মানুষকে কতই না ঘৃণ্য কাজ করতে হয়। তবে ওরা বুঝেনি ওদের অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ঘটনা। বুড়ির বাড়িতে রোজ বিকেলে কতগুলো বাচ্চা ছেলে তার নাতিদের সাথে খেলতে আসতো। তারা খেলতে এসে সন্ধে হলেই তবে বাড়ি যেত। গ্রামের কারুর এতে তেমন আপত্তি ছিল না, কিন্তু বুড়ির বাড়ির পেছনে ছিল এক মস্ত বড় কুয়ো। একদিন খেলা করতে গিয়ে বাচ্চাদের একজন ওই কুয়োর মধ্যে পড়ে মারা যায়। এই ঘটনা ঘটার সাথে সাথেই গোটা গ্রামে হুলুস্থুলুস পড়ে যায়। গ্রামবাসীরা এসে বুড়িকে আর বুড়ির বৌমাকে বেধড়ক মারধর করে। গ্রামের একজন বুড়ির বৌমার পরনের সমস্ত বস্ত্র সকালের সামনে খুলে দেয়। নগ্ন অবস্থায়, লজ্জায় আর ঘেন্নায় বুড়ি আর বুড়ির বৌমা দুজনেই ওই
কুয়োর মধ্যে ঝাঁপ কেটে আত্মহত্যা করে। এরপর থেকে ওই জায়গায় আর তেমন কেউ যেত না। শুনেছিলাম কিছু বছর হলো ওই জায়গায় এক ভদ্রলোক এসে মস্ত দোতলা বাড়ি করে রয়েছে। পুরো বিষয়টা বিস্তারিত জানিয়ে সাধক থামলেন। প্রমোদবাবু ফের জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, বুড়ির ওই দুই নাতি তাহলে কোথায় গেল? তা আমরা কেউ জানতে পারি, তবে বেশিরভাগ সবাই বলেছিল ওরা ওই কুয়োর তলায় পড়েই মরেছিল। এবার সাধক একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রমোদবাবু খেয়াল করলেন সেই সাধক এক দৃষ্টিতে ওনার বুকের দিকে তাকিয়ে রয়েছে। প্রমোদবাবুর পাঞ্জাবিটা বুকের কাছে সামান্য খোলা রয়েছে, সেখান থেকেই উঁকি মারছে ওনার ছোটবেলার সেই মাদুলিটা। হঠাৎ সেই সাধক বলে উঠলেন, বাঁচালে কেবল তোকে এই মাদুরি বাঁচাতে পারে। এর মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, ভুলেও এটাকে খুলে রাখবি না। যদি একবার এটাকে খুলে রাখিস তবে তুই তখনই শেষ হয়ে যাবে। কাঁপা কাঁপা গলায় প্রমোদবাবু ফের বললেন, আচ্ছা বাবা, আমি আমি ভুলেও এটা খুলবো না। আর যত তাড়াতাড়ি পারিস সেই গ্রাম থেকে দূর হয়ে যা। এই বাচ্চাগুলোর মতো না হলে তুইও মারা পড়বি। আপনি কি মনে করেন ওই বাচ্চাগুলোর নিখোঁজের পেছনে সেই সেই ডাইনি বুড়ির হাত রয়েছে? তবে সাধক আর কোনো উত্তর দিলেন না। প্রমোদবাবু কেবল দেখলেন ওনার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠেছে। সাধককে আর কোনো প্রশ্ন করার সাহস উনি পেলেন না। উনি দ্রুত পায়ে মন্দির থেকে নেমে ওনার বাড়ির পথে রওনা দিলেন। তবে পিছন থেকে উনি শুনতে পেলেন সাধক ফের বীজ মন্ত্র জপ করতে শুরু করেছেন। আজও গতকালের মতো আকাশ জুড়ে মেঘ জমেছে। স্টাফ রুমে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন প্রমোদবাবু। ঠিক এমন সময় ভিতরে প্রবেশ করেন ভবতোষ মশাই। প্রমোদবাবুকে দেখে ভবতোষবাবু জিজ্ঞেস করেন, কি হলো প্রমোদবাবু? মনে হচ্ছে গতকাল রাতেও ঘুমায়নি। প্রমোদবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওনার দিকে তাকিয়ে উত্তর দেন, ঠিকই ধরেছেন, শুধু গতকাল নয়, যে কদিন আমি এখানে রয়েছি সে কদিন আমার রাতে ঘুম হচ্ছে না। এর কারণ যদি আমি আপনাকে বলি তাহলে আপনি হয়তো হেসেই উড়িয়ে দেবেন, তবে আপনাকে বিশ্বাস করতেই হবে যে ওই বাড়িতে কল্পনাতীত এমন অনেক কিছুই রয়েছে যা দেখলে যে কোনো মানুষেরই রাতের ঘুম উড়ে যাবে। আচ্ছা, বিভাসবাবুকে আপনি কিভাবে চেনেন বলুন তো? ভবতোষবাবু একবার গলা ঝাড়িয়ে নেন, তারপর স্বাভাবিক গলায় উত্তর দেন, আমরা একসাথে পড়াশোনা করে বড় হয়েছি, সেই থেকেই আমাদের পরিচয়। তবে আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন কেন বলুন তো? এমনি জানতে ইচ্ছে করলো, তবে বাকি কথাগুলো আমি সত্যিই বলছি। আপনার যদি কিছু হাতে থাকে দয়া করে সেটা করুন।
আমার মনে হচ্ছে আপনি এখনো এই জায়গাটিকে মানিয়ে নিতে পারেননি, তাই আপনি অনেক কিছু উল্টোপাল্টা দেখছেন। আমি জানতাম আপনি ঠিক এই কথাই বলবেন, কিন্তু বিশ্বাস করুন, ওই বাড়িতে অলৌকিক কিছু একটা রয়েছে। আমি আপনাকে এর প্রমাণও দিতে পারি। তবে ভবতোষবাবু ওনার কথাটা যেন হালকা ভাবে নিলেন। প্রমাণ? হাসালেন প্রমোদবাবু, হাসালেন। বেশ, ঠিক আছে, আজ আর আমি বাড়ি ফিরছি না। আজ বরং আমি বিভাসের বাড়িতেই থেকে যাব। কি ঠিক আছে তো? প্রমোদবাবু ওনার কথার আর কোনো উত্তর দিলেন না। ওনার মাথা যেন কাজ করছে না। উনি শুধু ভাবতে থাকলেন, যেন আজ রাতে কোন বিভীষিকার সম্মুখীন হতে হবে। তবে উনি ঠিক করে নিয়েছেন, আজকের দিনটা কেটে গেলেই উনি এখান থেকে ট্রান্সফার নেওয়ার ব্যবস্থা করবেন। স্কুল ছুটি হওয়ার পর সন্ধেবেলায় প্রমোদবাবুর সাথে ভবতোষবাবু এসে পৌঁছন বিভাসবাবুর বাড়িতে। তবে ভবতোষ মশাই প্রমোদবাবুকে বললেন, আপনি তো উপরের ঘরে থাকেন, তা আপনি আপনার ঘরে যান, আমি বিভাসকে বলে নিচের কোনো একটা ঘরে থেকে যাব। প্রমোদবাবু আর বেশি কথা বাড়ালেন না। তিনি ভবতোষবাবুর কথায় হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে নিজের ঘরে চলে গেলেন। মাঝরাত। আশেপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর তেমন কিছুই শোনা যাচ্ছে না। প্রমোদবাবু ভীষণ ক্লান্তিতে বিছানায় ঘুমোচ্ছেন। বেশ কয়েকদিন ওনার তেমন ঘুম হয়নি, তাই আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না প্রমোদবাবু। হঠাৎ দরজায় টোকা দেওয়ার আওয়াজে ঘুম ভেঙে গেল প্রমোদবাবুর। বিছানায় ধরফর করে উঠে বসলেন তিনি। সদ্য ঘুম ভাঙা দুই চোখ রোগড়ে নিয়ে চারপাশটা ভালোভাবে দেখার চেষ্টা করলেন তিনি। তবে আশেপাশে সব ঠিকই আছে। উনি ফের বিছানায় শুতে যাচ্ছিলেন, ঠিক এমন সময় আবার দরজায় টোকা দেওয়ার শব্দ শোনা যায়। বিছানা থেকে নেমে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেলেন তিনি। এখন ওনার হৃৎপিণ্ডের শব্দটাও যেন উনি নিজের কানে শুনতে পাচ্ছেন। তবে ওনার মনে আরো একটা প্রশ্ন আসছে, এত রাতে দরজা নাড়ছে কে? বিভাসবাবু নাকি ভবতোষবাবু? তিনি ভয়ে ভয়ে ঘরের ভিতর থেকে জিজ্ঞেস করলেন, কে 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 দরজার বাইরে কে? ঠিক সেই সময়ে দরজার ওপাশ থেকে শোনা যায় খুব পরিচিত এক কণ্ঠস্বর ওনার দরজায় এসে দাঁড়িয়েছে। এখন প্রমোদবাবু, আমি ভবতোষবাবু। প্রমোদবাবু ওনার কণ্ঠস্বর শুনে যেন কিছুটা স্বস্তি পেলেন। তিনি তড়িঘড়ি দরজা খুলে দেখতে পেলেন ভবতোষবাবুর মুখ ভীষণ ভয়ে লাল হয়ে আছে। ওনার সারাটা শরীর ঘামে ভিজে যাচ্ছে। ওনাকে দেখে প্রমোদবাবু বলে উঠলেন, কি 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 হলো ভবতোষ বাবু? আপনি এইভাবে হাঁফাচ্ছেন কেন? প্রমোদবাবুর প্রশ্নে কোনো উত্তর দিলেন না ভবতোষবাবু। উনি তড়িঘড়ি চুপচাপ ঘরের ভিতরে ঢুকে তারপর কিছুটা এগিয়ে আবার থেমে যান। প্রমোদবাবু ফের ওনাকে জিজ্ঞেস করেন, কি হলো আপনার? আরে আরে কিছু বলছেন না কেন? ভবতোষবাবু এবার
আপনি ঠিক ছিলেন। আমি ওকে দেখতে পেয়েছি। মুহূর্তের মধ্যেই প্রমোদবাবুর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। উনি জিজ্ঞেস করেন, কাকে দেখতে পেয়েছেন আপনি? আমার সঙ্গে জলদি আসুন। এই কথাটা বলেই দুজন মিলে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর একসঙ্গে প্রায় দৌড়ে গিয়ে নিচের ঘরে গিয়ে প্রবেশ করে। ভবতোষবাবু প্রমোদবাবুকে ঘরের একটা নির্দিষ্ট জায়গায় আঙুল নির্দেশ করে বলেন, ও ও ও ও ওর তলায়। দুজনে মিলে একবার মুখ চাওয়াচাই করে প্রমোদবাবু এগিয়ে যান খাটের সামনে। এর তলায় নিশ্চয়ই কিছু একটা রয়েছে। প্রমোদবাবু মন্ত্রমুগ্ধের মতো হেঁট হয়ে মাথা নিচু করে খাটের তলায় উঁকি মারে। তবে উনি দেখেন এখানে তো কিছু নেই। প্রমোদবাবু প্রায় চেঁচিয়ে বলে ওঠেন, ভবতোষ বাবু, এর নিচে তো কিছুই নেই। তবে ভবতোষবাবুর কোনো সারা শব্দ উনি পেলেন না। প্রমোদবাবু ফের ওনাকে ইঙ্গিত করে বলেন, ভবতোষ বাবু। এই বলেই উনি পিছনে ঘাড় ঘোরান। তবে সেখানে কেউ নেই। বাতাসে এক অশুভর ইঙ্গিত খুঁজে পেয়ে প্রমোদবাবু উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যেতেই একটা লোহার রড সজোরে ওনার মাথায় এসে পড়ে। প্রবল যন্ত্রণায় জ্ঞান হারান প্রমোদবাবু। নিস্তব্ধতা, যেন আশেপাশে শ্মশানের নিস্তব্ধতা। প্রমোদবাবু উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু একটু আগে যে আঘাত উনি পেয়েছেন তা এই মুহূর্তে অসহ্যনীয় হয়ে উঠেছে ওনার কাছে। তবে এখন উনি কোথায়? অর্ধ চোখে প্রমোদবাবু আশেপাশে তাকানোর চেষ্টা করলেন। ওনার মাথার উপর আকাশ দেখা যাচ্ছে। উনি বুঝলেন তার মানে উনি বাইরে আছেন। তবে সেই মুহূর্তে ওনার কানে খুব অস্পষ্ট গলার স্বর ভেসে আসে, একটু দূর থেকে কেউ যেন প্রমোদবাবুর উদ্দেশ্যে বারবার ডাকছে। প্রমোদবাবু মাথা তুলে সামনের দিকে তাকানোর চেষ্টা করলেন। তবে ওনার মাথার আঘাতের জন্য উনি ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছেন না। দু তিনবার চোখ পিটপিট করে আশপাশে তাকানোর পর উনি দেখলেন, এ কি, সামনে যে বাষ্প! কিন্তু এ কি অবস্থা হয়েছে ওর? প্রমোদবাবু দেখেন বাষ্প একটা গাছে উল্টো করে ঝুলে রয়েছে, আর সে ভীষণ পরিমাণে কাঁদছে। প্রমোদবাবু শরীরের সমস্ত শক্তি জোগাড় করে উঠে দাঁড়ান। তারপর প্রায় দৌড়ে এগিয়ে যান গাছটার দিকে। বাষ্পকে হাতে ধরে প্রমোদবাবু বলেন, এ কি বাষ্প? তোমার 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 এই অবস্থা হলো কি করে? প্রমোদবাবু সঙ্গে সঙ্গে তার বাঁধন খুলতে শুরু করেন। তবে হঠাৎ বাষ্প বলে ওঠে, মাস্টার মশাই, আমার ওই ডায়েরিটা এখানে তুলে এনেছে, আমায় বাঁচান, দয়া করে আমায় বাঁচান স্যার। এখান থেকে পালানো এত সহজ নয়, ওরা দুজনেই মরবি আজ।
একটা গলার শব্দে সঙ্গে সঙ্গে থতমত খেয়ে যান উনি, কারণ পিছন থেকে যে গলার স্বরটা ভেসে এলো, এই স্বর ভীষণ চেনা ওনার। সেই মুহূর্তেই প্রমোদবাবু পিছন ঘুরে তাকান, তারপর মারাত্মক রকমের চমকে ওঠেন উনি। তিনি কাকে দেখছেন এখন ওনার সামনে? কাঁপা কাঁপা গলায় উনি বলে ওঠেন, বাবু। কি চমকে গেলে মাস্টার? ভাবছো আমি? হ্যাঁ, তাই না? আমি কিছুই বুঝতে পারছি না। কি কি চান আপনি? কি চান আপনি? আমাদের দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন দয়া করে। আমরা কিছুই করিনি, আমরা কিছুই করিনি। হঠাৎ প্রমোদবাবু লক্ষ্য করেন ভূতোষবাবুর চেহারা আর মুখের ভাব সব যেন পাল্টে গেছে। একটা লাল টকটকে ধুতি। উনি ফের বলেন, তোদের ছেড়ে দিলে আমাদের কার্যসিদ্ধি হবে কেমন করে? হ্যাঁ, আমাদের মানে কি কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার কথা চিনতে পারছেন আমায়? হ্যাঁ, আমাদের মানে আমাদের দুই ভাইয়ের, আমি বিভাস আরও ভবতোষ। এক মুহূর্তে যেন প্রমোদবাবুর পায়ের তলায় মাটি কেঁপে উঠল। তবে ধীরে ধীরে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে প্রমোদবাবুর কাছে। উনি সবটা বুঝতে পারছেন। সেই সাধকের বলা ঘটনাটা পুরোই সত্যি। আর প্রমোদবাবু এটাও বুঝতে পারলেন সেদিন ওই বুড়ির দুই নাতি মারা যায়নি। হঠাৎ প্রমোদবাবু বলে ওঠেন, আপনারা বেঁচে আছেন? হ্যাঁ হ্যাঁ, সেদিন রাতে তাহলে বুড়ির সাথে আপনারা ওই কুয়োর তলায় ঝাঁপ দেননি? সেদিন রাতে মরলে আজ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি কিভাবে? আজকের, হ্যাঁ হ্যাঁ, এতদিন ধরে আজকের দিনটার অপেক্ষায় আমরা দুই ভাই রয়েছি। প্রতীক্ষার অবসান আজ অবশেষে শেষ হতে চলেছে। কিন্তু কিন্তু আমরা কি করেছি আপনাদের? হ্যাঁ, আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের। কে শুনে কার কথা? ভবতোষবাবু সঙ্গে সঙ্গে এগিয়ে এসে প্রমোদবাবুকে চাপটে ধরেন। তার শরীরে যেন এখন অসুর সমান শক্তি। অন্যদিকে বাষ্পকে পাঁজা করে ধরেছে বিভাসবাবু। ওরা দুজন মিলে এগিয়ে চলেছে এক মরণ চক্রের উদ্দেশ্যে। প্রমোদবাবু অনেক রকম ভাবে চেষ্টা করছেন ভবতোষবাবুর হাত থেকে ছাড়া পাবার, তবে ওনার শক্তির কাছে প্রমোদবাবু কিছুই না। এবার প্রমোদবাবু দেখছেন রক্তের মতো লাল চোখ নিয়ে বিভাসবাবু ফিরে তাকান প্রমোদবাবুর দিকে। প্রমোদবাবুর মাথাটা এক মুহূর্তে হাঁড়ি কাঠের মধ্যে শক্তভাবে ধরে রেখেছেন ভবতোষবাবু। কিছুক্ষণ আগে তার গলায় একটা ফুলের মালা আর কপালে একটা লাল সিঁদুরের তিলক পরানো হয়েছে। উনি এই মুহূর্তে ভীষণ অসহায়। উনি খুব কাছ থেকে যেন দেখতে পাচ্ছেন আজকে। দিকে বেচারা বাষ্প কেমন রয়েছে এক গোলাকার বন্ধের মধ্যে। চোখের আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে হঠাৎ
প্রমোদবাবুর ষষ্ঠ ইন্দ্রিয় ওনাকে যেন বলে ওঠে, না 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 না, কিছু একটা করতেই হবে আমায়, কিছু একটা করতেই হবে, কিছু কিছু একটা করতেই হবে। আমি আমি যে বাষ্পকে কথা দিয়েছিলাম যে যে যা হোক করে হোক আমি ওকে বাঁচাবই, কিন্তু কিন্তু কিভাবে, কি করে? ঈশ্বর, ঈশ্বর আমার পথ দেখাও, ঈশ্বর পথ দেখাও আমায়। ঠিক সেই সময় প্রমোদবাবুর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ওনার মনে পড়ে যায় কাল রাতের সেই সাধকের বলা কথাগুলো। বাবা, এই এই বাচ্চাগুলোকে বাঁচানোর কোনো উপায় নেই? আত্মবলিদান, হ্যাঁ, আত্মবলিদানই পারে এই মৃত্যু লীলাকে থামাতে। কেমন ভাবে বাবা? ওই বাড়ির পিছনে যে বড় কুমোখানা রয়েছে, ওতে বুড়ি আর তার বৌমার মরকঙ্কাল পড়ে রয়েছে। একবার যদি কেউ ওর নিচে জ্বলন্ত আগুন নিয়ে কঙ্কাল দুটোকে জ্বালিয়ে দিতে পারে, তবেই শেষ রক্ষা করা সম্ভব। কিন্তু অত বড় কুয়োর নিচে কেউ কিভাবে পৌঁছাবে?